অরু হতাশাজনক দীর্ঘশ্বাস ফেলল, আওড়ালো। তাহলে কাল এনে দিব, আপাতত বারান্দায় লাগিয়ে নাও। জবেদা বেগম হেসে বলেন, তা তো পারবি, এখন না হলেও পরে নিজের বিয়েও তো খাওয়া বাকি নাকি? অরুর মুখ থেকে আপেলটা পড়ে গেল ফ্লোরে। তন্ময়ও খানিক স্তব্ধ হলো বলে। সন্ধ্যার আজান পড়েছে মাত্রই। রাজশাহী হতে দুদিনের ব্যবসায়িক ভ্রমণ শেষ করে ফিরছে তন্ময়। গাড়িটা এখনো মাঝ রাস্তায়। বাড়িতে পৌঁছতে এখনো 30 মিনিটের পথ বাকি। তার ম্যানেজার সুমন নিস্তব্ধতা বজায় রেখে ড্রাইভ করছে। ওপরে বিদ্যমান কার মিররে ক্ষণে ক্ষণে আর চোখে এক পলক তন্ময়কে দেখে নিচ্ছে। গলাটা ভিজিয়ে নীরবতা ভেঙে সুমন থতমত কণ্ঠে আওড়ায়, স্যার, আমার কি যেতেই হবে? আপনার সাথে না গেলে হয় না? জানেনই তো বড় স্যার আমার দু চোখ দেখতে পারে না, কটমট করে চেয়ে থাকেন। পারলে আমার গলা কেটে তরল রক্ত পান করতেন। আপনার জন্য আমি এখনো বেঁচে আছি। এতটুকু বলে থামে সে। বাকিটুকু মনের কথা মনের মধ্যেই আউড়ে বসে। আবার আপনার জন্য আমার জানটা কবজ হওয়ার রাস্তায় পড়ে আছে। কোনো দুঃখী কপাল নিয়ে যে আপনার বিবাহের দিনে ছিলাম না, থাকতাম না, আজ এই জ্বালা বয়ে বেড়াতাম। তন্ময় মৃদু হাসে, ল্যাপটপ থেকে চোখ তুলে তাকায়। সুমনের ব্যস্ত মুখমণ্ডল দেখে এক নজর পুনরায় ল্যাপটপ স্ক্রিনে দৃষ্টি রাখে। কিবোর্ডে আঙ্গুল চালাতে ব্যস্ত থেকেই বলে, আচ্ছা যেও না, ইউ হ্যাভ ওয়ার্কড হার্ড, থ্যাংক ইউ, কাল ছুটি নাও। সুমনের চোখ মুখ জলজল করে ওঠে। চোখ দুটোতে নক্ষত্র ঘুরে ফিরে। গদগদ ভাব কণ্ঠে উপচে পড়ে। ধন্যবাদ স্যার। মেসেজ টোনের ধ্বনিতে সেলফোনটা হাতে তুলে নেয় তন্ময়ী। হোয়াটসঅ্যাপ গ্রুপে সহস্র আনরিড মেসেজেস। বন্ধু বান্ধবদের সিলেট ট্যুরের প্রতি আশ্চর্যজনক আগ্রহ জন্মেছে এবারে। ওদের মধ্যে এতটা আগ্রহ, উন্মাদনা, উত্তেজনা এই প্রথম দেখছে তন্ময়। পূর্বেও সবাই মিলে বিভিন্ন জায়গার ট্যুর দিয়েছে। প্রফুল্ল হৃদয়ে উপভোগ করেছে এক একটি মুহূর্ত। তবে এমন আগ্রহ বোধে ব্যক্তিত্ব হারিয়ে ফেলার মতন অবস্থা পূর্বে তো ঘটেনি। ইতিমধ্যেই আবহাওয়ার আগাম হাবভাবে গবেষণা শুরু করেছে এক একজন। আবহাওয়ার গুঞ্জন উপলব্ধি করে দিন, তারিখ এবং সময় নির্ধারণ করতে শুরু করেছে। মাহিন সন্ধ্যার পরপর কল করেছে 4বার। তন্ময় ব্যস্ত থাকায় রিসিভ করতে পারেনি। এ যাত্রায় কল ব্যাক করলো। মাহিন ধরেছে তৎক্ষণাৎ। ফোনের ওপাশ হতে বেশ কয়েকটি দুষ্টু কণ্ঠস্বর ভেসে আসছে। সবগুলো বদমায়েশ একসাথে নির্ঘাত। তন্ময়ের আন্দাজ সঠিক করে রিহান উচ্চ গলায় বলে উঠল, বিবাহিত ব্যাচেলর শাহজাহান তন্ময় চাচা, আপনি কোথায়? আপনার মুখটা আমাদের একটু দর্শন করিয়ে যান প্লিজ। আপনার চেহারা না দেখে এক গ্লাস পানি গেলা সম্ভব হচ্ছে না। তৃষ্ণায় বুক ধকপক ধকপক করছে, তৃষ কাঁপছে। রিহানের বাক্যগুলোর পূর্ণতা মিলল না। মাহিন ঠাট্টার সুরে ওকে মাঝপথেই থামিয়ে শুধালো, আপনার ঈষৎ যা কাঁপছে সেটি সম্পর্কে জানতে আমরা আগ্রহ বোধ করছি না। রিহানের মুখ জুড়ে মেঘ ঘনিয়ে এলো। থেমে যাবার পাত্র সে নয়। মুহূর্তেই পাল্টা আক্রমণীয় গলার জবাবে বলে বসলো, আমার কি কাঁপছে সেটি জানতে তুই আগ্রহ বোধ করবি কেন শাবা? তুই কি গে? গে নই বলেই শুনতে চাচ্ছি না। রিহানের জবাব শোনার মতো মস্তিষ্ক তন্ময়ের আপাতত নেই। সে লং জার্নি করে ফিরছে কেবলই। প্রচণ্ড টায়ার্ড। শরীরের এক একটি অঙ্গ প্রত্যঙ্গ ম্যাচ ম্যাচ করছে। বন্ধুদের ঝগড়া শোনার মেজাজ এখন নেই। সে ধীরে সুস্থে বিনা বিনয়ী গলায় বলল, স্টপ ইট, কাজে কথা বলো, কল কেটে দেবো। ঝগড়া থামলো বুঝি? ক্ষণিকের জন্যে থেমেছিল সত্যি। পর মুহূর্তেই নিম্ন স্বরে রসিকতা শুরু হলো। শুনশান নীরবতায় দুষ্টু গলায় মাহিন প্রশ্ন করলো, বাসায় ফিরিসনি এখনো? এর জন্যই ফায়ার হয়ে আছিস। বউয়ের থোবড়া দেখা না অবধি তোর মুখে ভালো কথা আসবে না। রাতে কল দিব তাহলে, এখন রাখি। হে হে।
ফোন পাশে রেখে পুনরায় ল্যাপটপে মনোযোগী হতে চাইল তন্ময়। পারল কই, বন্ধুর কথা মিথ্যে নয়, অরুকে দেখছে না 24 ঘন্টা পেরুচ্ছে। এর জন্যেও বোধহয় তার হাঁসফাঁস লাগছে, অস্থির হয়ে আছে বুকের ভিতরটা। তৃষ্ণায় যেন মানুষ ছটফট করে, ঠিক তেমনভাবেই তার হৃদয় ছটফটিয়ে চলেছে। চোখজোড়া বুঝিয়ে সিটে এলিয়ে দিল মাথাটা। সে বাসায় বলেনি আজ ফিরছে। ওরও আজ সন্ধ্যায়ও কল করে বারংবার শোধাচ্ছিল কবে ফিরবে সে, আর কতদিন থাকবে। তন্ময় এড়িয়ে গিয়েছে প্রশ্নগুলো, ওকে সারপ্রাইজ করা যাবে বেশ। মোস্তফা সাহেব সংবাদপত্র পড়ছিলেন লিভিং রুমের সোফায় বসে, পাশে আনোয়ার সাহেব বসে টেলিভিশনে খবর দেখছেন। ওহি সাহেব ভাঙাচোরা রেডিওটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন। তন্ময় সেই মুহূর্তেই বাড়িতে প্রবেশ করলো। ছেলেকে দেখে মোস্তফা সাহেব সংবাদপত্র ভাঁজ করে টি টেবিলে রেখে দিলেন। গলা উঁচিয়ে ডাকেন স্ত্রীকে। এই যে তোমার রাজপুত্র এসেছে, খাবার বারো। জবেদা বেগম রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলেন। ছেলেকে দেখেই চোখ ছোট ছোট করে ফেলেন, কণ্ঠে বিষাদ নিয়ে সুধান। দুদিনে কেমন শুকিয়ে গেছিস বাবা, ঠিকভাবে খাওয়া দাওয়া করিসনি? ফ্রেশ হয়ে নিচে নাম, খাবার বাড়ছি আমি। আজ আসবি জানালে তোর পছন্দের কিছু রান্না করতাম আমি। মোস্তফা সাহেব এক মত হলেন, মাথা দোলালেন দুবার ঘুরিয়ে ফিরিয়ে ছেলেকে পর্যবেক্ষণ করে। সকালে কল করলাম, জিজ্ঞেস করলাম কবে ফিরবে, জবাব দিল তন্ময় দুপাশে মাথা দুলিয়ে মৃদু হেসে সিঁড়ি ধরে। অরুটা কোথায়? কণ্ঠ শুনেও নিচে নামছে না যে, কি ব্যাপার? এই অবেলায় ঘুমাচ্ছে নাকি? ব্রিফকেস হাতেই দোতলায় উঠে আসে। অরুর রুম বরাবর আসতেই এই মুহূর্তের জন্যে থামে পা জোড়া। দরজা চাপানো, নিশ্চয়ই ঘুমোচ্ছে। এটা ঘুমানোর সময়? এখন ঘুমাবে পড়ে পড়ে, আর রাতে সজাগ থাকবে শেওয়ালের মতো। তন্ময় পদচারণের ধ্বনি তুলল বড় চালাক চতুর ভঙ্গিতে। তার পাশের রুমটির দরজাটাও শব্দ করেই খুলল। তৎক্ষণাৎ অরুর রুমের চাপানো দরজাটা খুলে যায়। ফুলো ফুলো ঘুম কাতুরে নয়ন যুগল নিয়ে অরু হুড় মরিয়ে বেরিয়ে আসে। পায়ে জুতো নেই, এলোমেলো চুলগুলোর দুর্দশা হয়ে আসছে, ওনার করুণ অবস্থা। তন্ময়কে দেখেই অবাক হয়েছে রয়। পরে কি নিদারুণ আনন্দময়ী আশ্চর্যতা ঘিরে বসেছে ওর ওই চোখ জোড়াতে। পাতলা ওষ্ঠদয়ে দীর্ঘ হাসির বিচরণ খেলে যায়। তখন প্রশ্ন করলাম কখন ফিরবেন, উত্তর দিলেন না কেন? আজই ফিরবো তাই। অরু ঠোঁট ফোলালো, অভিমানী গলায় আওড়ালো। আমি অপেক্ষায় ছিলাম তো। তন্ময় শুনল, কান শীতল অনুভব করলো। অনুভূতির স্রোত বইল হৃদয় জুড়ে। শান্ত হলো বক্ষ পিঞ্জোড়া। তৃষ্ণার্ত মন যেন জল পেল মুহূর্তেই। মরুভূমির মতন নিষ্প্রাণ ছটফটিয়ে চলা হৃদয় বায়ু বাতাস পেয়ে শান্ত স্থির হয়ে এলো। গভীর গলায় স্বতঃস্ফূর্ততা। অবসান ঘটালাম তো। অরু থামল না। চিন্তিত মুখে এগিয়ে এসে ক্লান্ত তন্ময়ের মুখমণ্ডল নিকট হতে দেখে প্রশ্ন করল। খুব টায়ার্ড লাগছে? তন্ময়ের কাঠখড়ি হৃদয় কথা বলতে জানলে এতক্ষণ জবাব নিয়ে বসতো ঠিক। এই বলে তোকে দেখতে পেয়ে সব ক্লান্তি দূর হয়ে গেল, একদম ম্যাজিকের মতো। আচ্ছা, তুই কি ম্যাজিশিয়ান অরু? আমার পার্সোনাল ম্যাজিশিয়ান, যাকে দেখলেই আমার সব রকম অসুখ দূর হয়ে যায়, যার কণ্ঠে সব রকম বিষাদ ভ্যানিশ হয়ে রয়। কি বিচিত্র আর আশ্চর্যজনক ব্যাপার, তাই না? অর্ধখণ্ডিত চলচলন্ত চাঁদটি সুদূর আসমানে বসেছে। চাঁদের চারিপাশ জুড়ে ছোট বড় অজস্র নক্ষত্র। আবহাওয়া নাতিশীতোষ্ণ, মৃদু ঠান্ডা হাওয়ার এসে আরাম করেই গাটা ছুঁয়ে যাচ্ছে। মাত্রই গোসল সেরে বারান্দায় এসে দাঁড়িয়েছে তন্ময়। এত দূরের রাস্তা পেরিয়ে বাসায় ফিরে সর্বপ্রথম গোসল নেওয়াটা বাধ্যতামূলকই বটে। এভাবেও নিজের বাড়িটাই তার কাছে স্বস্তির শান্তির জায়গা। দুদিন ধরে হোটেল থেকে বিষাক্ততায় জর্জরিত তার অন্তর। ব্যবসায়িক কাজকর্মে বেরোলে ঠিকঠাক খাওয়া দাওয়াটুকুও হয় না। তার উপর আবার এবারে বন্ধু বান্ধবদের একের পর এক কল মেসেজেস তো আছেই।
নিজেরা মিলে ট্যুর প্ল্যানিং কর, তা না করে তাকে বারংবার বিরক্ত করে যাচ্ছে সমান তালে। ওদের একটাই আবদার, অরুকে সঙ্গে নিতে হবে, অরুকে না নিলে নাকি এত বছরের বন্ধুত্বের ইতি ঘটাবে। আরে ভারী আশ্চর্যজনক তো, ওদের বন্ধু সে নাকি অরু। তন্ময় ওদের কাণ্ড কারখানা দেখে বিস্মিত না হয়ে পারছে না। এত পৈশাচিক উত্তেজনা আগ্রহবোধ ঠিক কই থেকে আসছে ওদের, সে জানে না। ওদের এত ব্যাকুলতা আকুলতা তার ঠিকঠাক হজম হচ্ছে না। কোথাও কিছু একটা ঝোল ওরা পাকাচ্ছে, এ বিষয়ে শতভাগ নিশ্চিত সে। বন্ধুদের ক্ষেত্রে তার সিক্স সেন্স কখনো ভুল হয়নি। আর এদিকে আর এক মাথা যন্ত্রণাদায়ক ব্যাপার স্যাপার হচ্ছে অরু। ব্যবসায়িক ট্যুরে গিয়ে ভীষণ ব্যস্ত ছিল সে, অরুকে সময় দিতে পারেনি, ভালোভাবে ফোনে কথাবার্তাটুকুও হয়নি। চোখ মুখ বন্ধ করে 3 দিনের কাজ 2 দিনে করে ফিরেছে বলেই এই দুর্গতি তার। তবে কি লাভ হলো? যার জন্যে সে করলো চুরি, সেই অভিমানী নারীই বলছে সে চোর। এত তাড়াহুড়োয় এতটা ডেসপারেটলি সে কার শুনে বাড়ি ফিরেছে? সেটা বুঝলে কি আর অভিমান ধরে পালাই পালাই করে? এই যে এসে বাসায় এসেও পরিপূর্ণ নজরে দেখতে পেল না মহারানী ভিক্টোরিয়াকে, অভিমান করে তার সামনেই আসছে না। এমন করলে কি করে হয়? এই যে সে নিশাচর প্রাণীর মতো ছটফট করে মরছে, ওরও কি তা বোঝে? আশ্চর্যজনক হলেও সত্য যে আজকাল তার রাতে ভালো ঘুম হয় না। ঘুমের পিছনে খরচ করা ক্ষুদ্র প্রচেষ্টা বিফলতায় নাম লেখালে সে আলগোছে মাঝরাতেই ল্যাপটপের সম্মুখে বসে পড়ে কাজ করতে, মাইন্ড ডাইভার্ট করার সামান্য চেষ্টা। তবে আজ কাজেও মন বসাতে পারছে না, তার দ্বারা হচ্ছেই না। তীব্রতর শূন্যতায় বক্ষস্থল জুড়ে বিদ্রোহ চলছে। গভীর রাতের প্রহর জানান দিচ্ছে কিছু একটা তার কাছে নেই, যা থাকবার কথা ছিল। কি নেই, কি থাকার কথা ছিল? এই প্রশ্ন দুটোর জবাব সে জানে বলেই কুণ্ঠিত। অরুটার ক্ষেত্রে বড্ড ভীত সে, সাহসী সে বরাবরই তুচ্ছ তাচ্ছিল্য ওর সামনে। যে কোনো পদক্ষেপ নেওয়ার পূর্বেই দুবার তাকে ভাবতে হয়, সহস্রবার নিজেকে সংবরণ করতে হয়। তবে আজকাল আর নিজেকে সামাল দিতে ইচ্ছে হয় না, বারংবার ভেবে সিদ্ধান্ত নেওয়া ধৈর্যতে কুলোই না। ভেতরের পৈশাচিক আত্মাটা তার নিশাচরী হৃদয়কে বিদ্রূপ স্বরে বলে ওঠে এই সময়, এত অপেক্ষা কেন তবে? কিসের জন্যে? ভেঙে ফেলো ধৈর্য। যা তুমি চাও তা তো কাছেই, ঠিক তোমার পাশেই, তোমার অপেক্ষায়। যাও, ছিনিয়ে নাও, আদায় করে নাও। শিলমোহর দেওয়া ওই নারী তো তোমারই। তন্ময় বারান্দা ছেড়ে বেডরুমে প্রবেশ করে। এসি বন্ধ, সিলিং ফ্যান চলছে, বাতাসে দুলছে সাদা পর্দাগুলো। ইজি চেয়ারে বসলো হেলান দিয়ে, একটা সিগারেট ধরালো। সিগারেট সে একান্তভাবে খুব একটা খায় না, হঠাৎ করে বন্ধু বান্ধবদের পাল্লাতে পড়েই খায়। তবে আজকাল একাই দু একটা খাচ্ছে অতিষ্ঠ হয়ে। চোখ দুটো বুঝে ইজি চেয়ারে হেলান দিল। অদেখা কি হিসেব নিকেশ করছে মস্তিষ্ক, তাও সে বুঝতে পারল না। সব শূন্য। চোখ দুটো খুলে দেখলো সামনেই ল্যাপটপ, গুরুত্বপূর্ণ একটা কাজ স্ক্রিনে। সেটি পড়ার ক্ষুদ্র চেষ্টা করলো এই যাত্রায়, তবে বিফলে গেল চেষ্টা। কনস্ট্রাকশন নেই। মিনিট খানেকের মধ্যেই চোয়াল শক্ত করে হঠাৎ করেই সজোরে ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো। অধৈর্য দৃষ্টি দেওয়াল ঘড়িতে ফেললো। 3টে নয়। তন্ময় ভাবে আর ভাবে, তবে সিদ্ধান্তে পৌঁছতে পারছে না। সে যদি আজ এতক্ষণ এই মুহূর্তে পা বাড়ায়, অরুটা এর পর থেকে আশকারা পেয়ে মাথায় চড়ে বসবে, বানরের মতন চুল টেনে মাথায় বসে ফুটবল খেলবে। নিজেকে আর দমিয়ে রাখবে না ও, তাকে পাগল করেই দম ফেলবে। জেনেও তন্ময় নিজ থেকেই পাগল হতে ইচ্ছুক। মন প্রাণ চাচ্ছে স্বেচ্ছায় পাগল হতে। মনে স্থির হতেই তার মুষ্টিবদ্ধ হাত দুটো শান্ত হয়। ভারিক্কি পদক্ষেপ সহিত এগোয় দরজার দিকে। দরজাটা খোলাই ছিল। সে বেরিয়ে আসে।
দরজাটা পুনরায় ভালোভাবে লাগিয়ে দেয়। অরুর রুমের দরজা সব সময় খোলা থাকে, আজও খোলা। তন্ময় ইতস্তত করে এক পলক, পর মুহূর্তেই দরজাটা খুলে ভেতরে পা বাড়ায়। ভেতরে ঢুকে দরজাটা বিনা শব্দে লক করে দেয়। রুমটা প্রচণ্ড শীতল এবং বড্ড আঁধারে। এই মেয়ের বদ অভ্যেস এসির টেম্পারেচার কমিয়ে রাখা। ওকে সে বারংবার করে বলেছে 16 এর নিচে যেতে না। কে শোনে কার কথা? তন্ময় বাতি জ্বালালো অনুমান ধরে। ওরও বিছানায় অমদে ঘুমোচ্ছে, একটা সাদা কম্বল গায়ে টানা বুক পর্যন্ত। পশ্চিমে মাথা, উত্তর দিকে ওর পা জোড়া। চুলগুলো এলোমেলো হয়ে আছে বার্ড নেস্টের মতন। মুখটা সামান্য হা করে রেখেছে। খুব সুন্দর স্বপ্ন দেখছে হয়তোবা। মিটি মিটি হাসছে একটু পর পর। এই দৃশ্যে তন্ময়ের সুগভীর চোখ দুটো হেসে ওঠে। পাল্লা দিয়ে ঠোঁটের দীর্ঘতা প্রসারিত হয়। সে ধীর পায়ে এগোয় বিছানার দিকে। হঠাৎ করেই চোখে পড়ে অরুর পিঠের নিচের টি শার্টটায়। কালো রঙের একটা টি শার্ট। টি শার্টটা অবশ্যই তার। কখন এনেছে কে জানে। তাকে এতই মিস করলে এমন আরামদায়ক ঘুম কিভাবে দিচ্ছে? হ্যাঁ, নাক টেনে মুখ খুলে হেসে হেসে দিবা স্বপ্ন দেখা হচ্ছে। অপদার্থ। তন্ময় বসলো ওর মাথার কাছটায়। মাথার বালিশটা দক্ষিণে পড়ে আছে। প্রায়শই সাবিহা রুবি বলতো অরুর ঘুমের নাজুক অবস্থা, ওর পাশে ঘুমানো অসম্ভব। আজ সে নিজ চোখেই দেখলো মেয়েটার ঘুমের দুর্গতি কোন লেভেলে পৌঁছিয়েছে। একা যতদিন আছে ঘুমোক শান্তি মতো। তন্ময়ের সাথে ঘুমোলে ওর ঘুমের ব্যালেন্স ঠিক করিয়ে ছাড়বে। সারা রাত বুকের মধ্যে চেপে রাখবে। এমন ছোটাছুটি কিভাবে করবে তাই দেখবে। এবেলায় হাত বাড়িয়ে ওর ফুলো ফুলো গাল ছুলো। ক্ষুদ্র শক্তি প্রয়োগ করে গাল টেনে ধরল। ওরও ঘুমের ঘোরেতেই গোঙালো। কপালে বেশ কয়েকটি ভাঁজ পড়ল। মাথাটা ঘুরিয়ে অন্য পাশ ফিরে গেল। তন্ময় হেসে তখন ঝুঁকলো ওর দিকে। কানের কাছে চুলগুলো সরালো নরম হাতে। কানের লতিতে ঠোঁট ছুঁয়ে দিল। ডাকলো মৃদু স্বরে। অরু, তার ডাকের জবাব আসে না। নিস্তব্ধতা তখনও বিরাজমান। তন্ময় পুরুষালী স্বরে ধ্বনি তুলে হাসে। গভীর নিদ্রায় মনোনিবেশ প্রেয়সীর গালে আঙ্গুল বোলাতে বোলাতে এক মনেই বলে, তুই না উঠলেই বরং আমার জন্য মঙ্গল, বেঁচে যাব। একথা বলেই মুখটা নামিয়ে চটপট কিছু চুমু বসায় অরুর ঘুমন্ত স্নিগ্ধ মুখশ্রী জুড়ে। অরুর চোখের পাপড়ি যুগল কাঁপে সামান্য। পর পর চমকে কাঁচা ঘুম ভাঙা চোখ দুটো মেলে তাকায়। কয়েকবার সরলভাবে পলক ফেলে। চোখ দুটো আলো সইতে খানিকক্ষণ সময় নেয়। তন্ময়ের হাসি হাসি মুখটা স্পষ্ট হতেই অরুর চেহারার রং দৃশ্যমান ভঙ্গিতে পাল্টে যায়। কেমন ড্যাব ড্যাব করে চেয়ে আছে। অবিশ্বাস্য চোখ দুটো পলক ফেলতেও দ্বিধান্বিত যেন। তন্ময় ভ্রু তুলে শুধালো, তোর সুইট ঘুমে ডিস্টার্ব করলাম? ওর নিভু নিভু চোখ দুটো উৎসুক হয়ে চেয়ে আছে। আকুলতা, অধীর ব্যাকুলতা স্পষ্টত ওই দৃষ্টিতে। ওর ওই ব্যাকুল দৃষ্টি যেন তার নামে লেখা সর্বনাশী ভাতা। আশ্চর্য, তন্ময়ের শক্তপোক্ত হৃদয়টা ধকধক করলো কেন? ওরও এক ঝটকায় উঠে বসে যখন বুঝতে পারে সামনের ব্যক্তি স্বয়ং তার তন্ময় ভাই, ভ্রম নয়। পরপরই এক লাফে দুহাত বাড়িয়ে তন্ময়ের গলা জড়িয়ে ধরে। তন্ময় কিছুটা সময়ের জন্য হতবাক হলেও পর মুহূর্তেই দুহাতে অরুকে জড়িয়ে নেয় বক্ষে। ডান হাতটা নিজের মতন অরুর মাথার পেছনটা বোলাতে থাকে আদুরে ভঙ্গিতে। শান্তিতে চোখ বুজে আসে তার। সব রকম শূন্যতা, ব্যাকুলতা উড়ে কই যেন পালিয়েছে। অরুর মিনমিনে কণ্ঠে অভিমান স্পষ্ট। ফিরে আমাকে একটিবার খুঁজেননি? তন্ময়ের কণ্ঠ রাতের আধারের চেয়েও গভীর নিভু। খুঁজেছি। মিথ্যে। আপনি আমার থেকে দূরে গেলেই বাঁচেন। আমি সব বুঝি। তন্ময় ওর অভিমানের সম্মুখে অসহায়। তুই কিছুই বুঝিস না।
অরু এক প্রকার তন্ময়ের কোলে বসে, মাথাটা তন্ময়ের ঘাড়ে। এ যাত্রায় মাথা সরিয়ে এনে মুখোমুখি হলো তন্ময়ের। ফোলা ফোলা লালচে চোখ দুটোতে যেন পৃথিবীর সব মায়া বিরাজ করছে। তন্ময় ডানে হাতের আঙ্গুল দিয়ে অরুর চোখ দুটো ছুঁয়ে দেয়। অরু অভিমানী গলায় প্রশ্ন করে। তাহলে বলুন, আমাকে মিস করেছেন? তন্ময় মৃদু স্বরে খাদে নামিয়ে নির্নিমেষ চেয়ে বলে ওঠে। মুখে বলবো নাকি করে দেখাবো? অরু অবুঝের মতন চেয়েছিল। আগা মাথা বোঝবার পূর্বেই এক অনাকাঙ্ক্ষিত কাণ্ড ঘটে গেল। নিজেকে আবিষ্কার করলো বিছানায়। ধাক্কাটা সামলে ওঠার আগেই পরপর যা ঘটেছে তা দেখার মতো সাহস তার চোখ দুটোর হলো না। শক্ত করে বুঝে নিয়েছে আপন গতিতে। হাত দুটো তন্ময়ের গলা ছেড়ে কাঁধের শার্ট মুষ্টিবদ্ধ করে চেপে রেখেছে। থরথর করে কাঁপছে সর্বাঙ্গ। তার ওষ্ঠদয়ে নিঠুরভাবে আক্রমণকারী ঠোঁটজোড়া অধৈর্য অবিন্যস্ত ব্যাকুল। নিবিড়ভাবে ছুঁয়েই ক্ষান্ত নয়, হুটহাট কামড় বসিয়ে দিচ্ছে। কামড়ে দিয়ে পরপরই গভীর চুম্বনের স্পর্শে ব্যথাটুকুর নিবারণ করছে। তার মস্তিষ্ককে শূন্যে নিয়ে যাচ্ছে। তন্ময়ের সুঠাম বেখিয়ালি হাত দুটো স্থির নেই। চঞ্চল হাত দুটো অরুর পেটের দিকটা অশালীনভাবে ছুঁয়ে যাচ্ছে। নরম তুলতুলে পেটে তার থাবা যেন হিংস্র বাঘের ন্যায়। অরু সেই স্পর্শ থেকে পালাতে উদ্যত। মোচড়ে উঠে পালাতে চাওয়া ছোট্ট খাট্ট দেহেখানা তন্ময় নিজের মধ্যে জাপটে নিল। নিষ্ঠুরভাবে পালানোর সব সুযোগ বন্ধ করে দিল। এক দীর্ঘ চুমুর সমাপ্তি ঘটিয়ে ঘন ঘন শ্বাস ফেলছে এখন। অরুর বুকের ওঠা নামার গতি দ্রুত। চোখ দুটো খিচে বন্ধ করে রেখেছে এখনো। চুম্বিত লালিত ভেজা ঠোঁটে দৃষ্টি পড়তেই ফের চটপট চুমু খেলো তন্ময়। গভীর কণ্ঠখানা নেশাক্ত শোনালো। কতটা মিস করেছি বোঝা গেল? অরুর চোখ দুটো আরো কুঁচকে গেল। কাঁপলো ঠোঁট জোড়া। তন্ময় হাসে। লালচে ঠোঁট জোড়াতে বুড়ো আঙ্গুল ছুঁয়ে বলে। কথা যখন বলবি না তবে থাকার কি দরকার? চলে যাচ্ছি। তন্ময় ভান ধরে ওঠার। মরার মতন পড়ে থাকা অরু মুহূর্তেই হকচকিয়ে ওঠে। দুহাতে পুনরায় জড়িয়ে ধরে তন্ময়ের গলা। নিচের দিক টেনে এনে বুকে মুখ লুকোয়। লজ্জায় কুণ্ঠিত কণ্ঠে আওড়ায়। যাবেন না, গেলে আর কখনো কথা বলবো না। তন্ময় তাজ্জব হবার ভনিতা ধরে শুধায়। পারবি তুই? অরু নিরুত্তর। শুধু তার হাতে বাঁধন দৃঢ় হলো। মুখটা গভীরভাবে বুকে ঢোকালো। কদিনের নির্ঘুম চোখজোড়া যেন ঘুমের সন্ধান খুঁজে পেল। মিনিটের মধ্যেই গভীর ঘুমে বুঁদ হলো। অরু মাথাটা এক ফাঁকে উঁচিয়ে তাকালো। ফিসফিস করে ডাকলো। তন্ময় ভাই। ঘুমিয়েছে মানুষটা, কি ভীষণ ক্লান্ত দেখাচ্ছিল। মায়াই অরুর বুকের ভিতরে স্রোত বইছে। সে হাত উঁচিয়ে চুলগুলো টেনে দিল। এতে যেন তন্ময় আরাম বোধ করলো। আরো নিবিড়ভাবে জড়িয়ে নিল অরুর পাতলা কোমর। এতে অরু কেঁপে উঠলেও নড়বার সাহসটুকু করল না। দরজায় কড়াঘাতের ধ্বনি। দীপ্তর বাচ্চা বাচ্চা কণ্ঠেশ্বর শোনা গেল। আজ শুক্রবার, সবাই বাসায়। তন্ময়ের ঘুম ভেঙেছে দীপ্তর কণ্ঠে। হাত ঘড়িতে 7:15। বাতি জ্বালানো, রাতে নেভানো হয়নি। অরু তাকে চাপটে শুয়ে আছে। মাথাটা তার বুকের মধ্যিখানে, কম্বল দুজনের গায়ের ওপর। এই দৃশ্য যেন তার স্বপ্নের একাংশ। কি সুন্দরভাবে বাস্তবে রূপান্তরিত হলো। তন্ময় নির্নিমেষ দেখলো অরুর ঘুমন্ত মুখটা। বাচ্চাদের মতো ঘুমোয়, অবশ্যও তো বাচ্চাই। হাত উঠিয়ে চুলগুলো ঠিক করে দিতে নিতেই শুনল দীপ্তর কণ্ঠ। তার ঘরের দরজায় করাঘাত করে ডাকছে তাকে। এবার বেরোনো দরকার। তার পিতা শাহজাহান মোস্তফা দেখে নিল সর্বনাশ। মুখের ওপর অপমান করবে, এভাবেই কটাক্ষ করে বেড়ায় চাচাতো বোনের ওপর কুনজর দেওয়ার জন্য। তন্ময় আলগোছে অরুকে নিজের বুক থেকে বালিশে শোয়ালো। বিছানা থেকে নেমে এলো। ঝুঁকে ওর গায়ে কম্বলটা মেলে দিল। কপালে চুমু খেয়ে নিল ঝটপট। বাতি নিভিয়ে খুব ধীরে সুস্থে দরজা খুলল। এক পলকেই নিচের রুমে চলে এলো চোরের মতন। বাহ বাহ, কি অসাধারণ উন্নতি। দিন শেষে নিচু বাসায় চোরের মতন যাতায়াত করতে হচ্ছে।
বারান্দায় দাঁড়ানো তন্ময় একটা ইম্পর্টেন্ট কলে ছিল। বেডরুম থেকে চাপা গুঞ্জন শুনতে পেল। কলে কথা শেষ করে ফিরতেই দেখলো অরু এসেছে। হাসি হাসি মুখ, সাদা একটা কামিজ পরনে, সুন্দর করে কাজল পরেছে, সাত সকালে মিষ্টি লাগছে দেখতে। মুহূর্তেই তার পা দুটো তার নামে বিদ্রোহ ঘোষণা দিল। লিখিয়েছে বিপক্ষীয় দলে নাম। পাঁচোরা অরুর দিক মনের সুখে এগুচ্ছে এক চিত্তে। অরুর কাছাকাছি এসে হাতটা ধরবে, কিছু বলবে, তখনই হুড় মুড়িয়ে প্রবেশ করলো সাবিহা, রবি আর দীপ্ত মহাশয়। তিনজনের হাতেই শরবতের গ্লাস। তন্ময় এ যাত্রায় খেয়াল করলো অরুর ডান হাতেও শরবতের গ্লাস। নিশ্চয়ই কোনো মতলব পাকিয়ে এসেছে তিনজন। তবে কি মতিগতি নিয়ে এসছে বুঝতে পারছে না সে। অরুর থেকে দৃষ্টি সরিয়ে চেয়ারে বসতে নিয়েই সন্দেহজনিত গলায় প্রশ্ন করে বসল। ব্যাপার কি তোদের? কি পায়তারা করে এসেছিস? অরুই অসন্তুষ্ট হয়ে গেল। চোখ মুখ ছোট ছোট হয়ে এলো ওর। কপালে ভাঁজ ফেলে বিরক্ত কণ্ঠে জবাবে বলল, কিসের পায়তারা? আপনার হালচাল জিজ্ঞেস করতে আসতে পারি না। আজকাল দেখি মানুষের ভালো চাইতে নেই। তন্ময় ডান ভ্রু তুলে অবাক হওয়ার ভান করল। তাই বুঝি? ওকে, জিজ্ঞেস কর, আমি শুনছি। তারপর বেশ আগ্রহের সাথে চেয়ে রইল মেরুদণ্ড সোজা করে। সাবিহা ফিক করে হেসে ফেলল। তার হাসিতে যোগদান করল রুবিও। ওদের হাসির ধ্বনিতে অরুর অসন্তুষ্টি বাড়ল বলে। সবাই মিলেমিশে পায়তারা করে এসেছিল তন্ময়কে জব্দ করবে, অথচ এখন তাকে রেখে সবাই তন্ময়ের গাড়িতে চড়ে বসে, তাকেই জব্দ করছে। এই তো বেইমানি। অরুর মুখটা অমাবস্যায় ডুব দিল। অভিমানী চোখে সব কয়টাকে দেখে হনহনিয়ে বেরিয়ে গেল। হাসতে হাসতে পিছু ডাকলো সাবিহা। কে শোনে কার কথা? রুবি হাসতে হাসতে ফট করে বলে ফেলল, ভাইয়া, তোমার বউ তো রেগে চলে গেল। তন্ময় গম্ভীর মুখে রুবির দিক চাইতেই রুবি চুপসে গেল। শরবতের গ্লাস হাতেই পালালো। লবণাক্ত শরবত দেবার মতো দুঃসাহস তার নেই। রুবির দেখা দেখি দীপ্তও লবণে গোলানো শরবতটি নিয়ে পালালো। সাবিহা ওদের কাণ্ড দেখে হাসল। মায়ের বানানো শরবতের গ্লাসটা এগিয়ে দিল বড় ভাইয়ের দিকে। তন্ময় গ্লাসটা নিয়ে ভ্রু তুলে প্রশ্ন করল, কি হয়েছে? ওরা লবণের শরবত এনেছে তোমাকে খাওয়াবে বলে, এখন দেবার সাহস নেই তাই পালিয়েছে। তন্ময় এক টানে শরবতটা শেষ করলো। সাবিহা গ্লাসটা নিয়ে বেরোতেই নিচ্ছিল তন্ময় অপ্রস্তুত গলায় পিছু ডেকে বলল, ওরুকে পাঠিয়ে দিস তো। সাবিহা মিটি মিটি হেসে বেরিয়ে যায়। তন্ময় উঠে দাঁড়ায়। ল্যাপটপটা বিজনেস ব্যাগ থেকে বের করে ফের চেয়ারে এসে বসে। অরু এসেছে গুনে গুনে 3 মিনিট পর, দরজার সম্মুখে দাঁড়িয়ে, হাতের শরবতের গ্লাস। তন্ময় তখনও ল্যাপটপ স্ক্রিনেতেই নজর রেখে মাথা তুলে তাকায় না, তবে অনুভব করতে পারছে না চেয়েও অরু তার চেয়ারটির সামনে এসে দাঁড়িয়েছে। সজোরে শরবতের গ্লাসটা টেবিলের ওপর রেখেছে। এতে শরবতের জল উপচে বেরোয় ছিটে ফোঁটা হয়ে। তন্ময় এবারে চোখ উঠিয়ে চায়। ভ্রু তুলতেই অরু গমগমে গলায় শুধায়, আপনি কি চোখ গরম করে চাইছেন? তন্ময় সাবলীল ভাবেই বলে। তোর কি তাই মনে হচ্ছে? অরু জবাব দেয় না, শুধু থমথমে মুখে চেয়ে রয়। তার নয়ন যুগল চিৎকার করে জানান দিচ্ছে তারা অভিমানে জর্জরিত। দুটো কারণে তার অভিমান জমেছে। প্রথমত, তাকে না বলেই না জানিয়েই চলে গিয়েছিল, আর দ্বিতীয়ত তখন তাকে নিয়ে ওভাবে রঙ্গ তামাশা করেছে। তন্ময় প্রশ্নাত্মক দৃষ্টিতে তখনও চেয়ে জবাবের আশায়। জবাব না দিয়ে অরু আশ্চর্যজনক এক কাণ্ড ঘটিয়ে বসে। চট করে তন্ময়ের কোলে বসে পড়ে। দিন দুপুরে এহেন কাণ্ডে শুধু হতবাগ নয়, তন্ময় কিং কর্তব্য বিমূঢ়। অরুর হাত দুটো আমোদে তার গলা জড়িয়ে ধরেছে। ঋণ ঋণে মিনমিনে পেয়েলে কণ্ঠস্বর জুড়ে অভিমান। আমাকে সকালে ডাকেননি কেন? তন্ময় দরজার দিকে তাকায়। দরজাটা পরিপূর্ণভাবে খোলা। এই দিন দুপুর বেলাতে যে কেউ যখন তখন চলে আসবে। এসে তাদের এই অবস্থায় দেখে ফেললে এক বিশ্রী পরিস্থিতি দাঁড়াবে। তা কি আর বুঝবে এই অবুঝ মেয়ে? কাণ্ডজ্ঞানহীন অপদার্থ একটা। সে তড়িৎ স্বরে তারা দেবার ভঙ্গিতে বলে, ওঠ, আগে ওখানে বস, তারপর বলছি।
ওরও যেন শোনেও শোনেনি। তার লাজুক মুখাবয়ব জুড়ে সরলতা, যেন এই দুনিয়ার কিচ্ছুটি সে বোঝে না, শোনে না। তন্ময় পূর্বেই আন্দাজ করে নিয়েছিল তার গতকালকের আগ বাড়ানোর পরিণাম কি হবে, মাসুল কি দাঁড়াবে। তারপরও স্বেচ্ছায় এই মুসিবত সে বড় আমোদেই কাঁধে এনেছে। অবশ্য মুসিবত হলেও উপভোগ তো করছে। তন্ময় ঢোক গিলে অবলীলায়, মুখে এক বললেও তার পুরুষালী বেহায়াপনায় উচ্চ হাত দুটো ইতিমধ্যেই অরুর পাতলা কোমরখানা জড়িয়ে নিয়েছে। মুখে সে পুনরায় বলে অসহায় গলায়, কেউ চলে আসবে। অরু আজ বড় নির্ভীক। সে আরেকটু নিবিড়ভাবে বসে দৃঢ় হাতে জড়িয়ে ধরে। তন্ময়ের চোয়াল শক্ত হয়, চোখ দুটো অশান্ত ভঙ্গিতে সেকেন্ডের জন্যে বন্ধ হয়। অরুর প্রাণোচ্ছল কণ্ঠে গদগদ ভাব। দীপ্ত বাবার সঙ্গে বেরিয়েছে, সাবিহা আপু অয়ন ভাইয়ের সাথে প্রেম করছে, রুবি আপু বাগানে, বড় মা, চাচি, মা সবাই রান্নাঘরে দুপুরের আয়োজন করছে। বড় চাচ্চু গাড়ি পরিষ্কার করাচ্ছে দারোয়ান চাচাকে দিয়ে। আপাতত কেউই আসবে না। তন্ময়ের গলাটা শুকিয়ে চৌচির মরুভূমির মতন খা খা করছে। অনুভূতির জোয়ারে ভেতরটা আন্দোলন করছে, ধক ধক করে চলেছে। ইচ্ছে তো করছে ওরুকে শক্ত করে জড়িয়ে ধরে গভীর চুম্বনে লিপ্ত হতে। তবে সব ইচ্ছেদের কি পূর্ণতা দিতে হয়? বাড়িতে আজ সবাই উপস্থিত, কেউ দেখে ফেললে বড্ড লজ্জাজনক ব্যাপার স্যাপার হয়ে দাঁড়াবে। অরু এ চাঁদগাই মুখ বাড়িয়ে চুমু বসালো তন্ময়ের চাপ দাড়ির ওপর। তন্ময় চোখ বন্ধ করে ফেলে। সে কেন পারছে না অরুকে জোরপূর্বক সরাতে? কেন ওর বাচ্চামিতে আশকারা দিয়ে চলেছে? ওয়েক আপ তন্ময়, ইটস ডেঞ্জারাস। নিজেকে নিজে সাবধান করেও লাভের লাভ কিছু হলো না। তার কণ্ঠে মিনতির আভাস। নিচে যা, আমি আসছি। অরু এ যাত্রাতেও নিরুত্তর তার মিনতির নিকট। সে উল্টে নিজের মতন বলে ওঠে, আজকের ওয়েদার অধিদপ্তর কি জানাচ্ছে জানেন? তন্ময় নিরুপায়। কি? আজ প্রেমের বৃষ্টি হবে বিকেল বেলায়। অরু ঠিক কিসের বড়শি ফেলেছে তন্ময় বুঝে ওঠেনি। অবুঝ জিজ্ঞাসু চোখে চেয়ে শুধায়, প্রেমের বৃষ্টি? যেই বৃষ্টিতে আপনি আমায় ঘুরতে নিয়ে যাবেন, ওইটাই প্রেমের বৃষ্টি। তন্ময় ওর লজিক শুনে আশ্চর্য না হয়ে পারে না। পৃথিবীর সব অদ্ভুত যুক্তি ওর কাছে থাকে। সে অতিষ্ঠ ভঙ্গিতে ভ্রু তোলে। কখন বলেছি ঘুরতে নেব? আমার তো মনে পড়ছে না। অরুকে বেশ নিরীহ দেখালো। আপনি তো জানেন আমি বৃষ্টি কত ভালোবাসি, তাই না? হুম। আজ ঘুরতে নিয়ে যাবেন না? তন্ময় দীর্ঘশ্বাস ফেলল। বিরক্তির হাবভাবের ভঙ্গিমা ধরে ওকে আগাগোড়া দেখল। চোখ রাঙানো ছুতোতে বলল, নেব, ওঠ। অরু উঠল না। ঠোঁটে ঠোঁট টিপে রেখেছে, যেন এখনো কিছু বলার আছে। তন্ময় নিবিড়ভাবে ওই গোলাপি ওষ্ঠুদয় দেখে আওড়ালো। কি বলবি? অরুকে ভীষণ লজ্জিত দেখালো। পাপড়ি যুগল সমানে পলক ফেলছে, ঠোঁট দুটো নিষ্ঠুরভাবে দাঁত পিষেছে। সময় নিয়ে নিচু স্বরে ফিসফিসানির সুরে কোনো রকমে বলে, আমরা কবে থেকে একসাথে থাকবো? তন্ময়ের কান দুটো ঝাঝা করে উঠল। অঙ্গ প্রত্যঙ্গে ইলেকট্রিক শক লাগলো যেন। দৃষ্টি প্রখর হলো। গেল গেল গেল। তার দেহে থাকা বিন্দু মাত্র হতভাগা ধৈর্য উবে গেল। মুহূর্তেই অরুর কোমরে থাকা তার দুটো হাত দৃঢ়তর হলো। খামচে ধরল সেথায়। চোখের পলকে মুখ বাড়িয়ে অরুর ওষ্ঠদয়ে শক্তপোক্ত কামড় বসালো। দাঁতে দাঁত পিষে শাসানো গলায় বলে উঠল, এখন তুই এখান থেকে রফা দফা না হলে তোর কপালে দুঃখ আছে। অরু আতঙ্কে দুহাতে মুখ চেপে ধরেছে। নয়ন যুগল তৎক্ষণাৎ আর্দ্র হয়ে এসেছে ব্যথায়। ভীত সে তক্ষুনি লাফিয়ে উঠে দাঁড়িয়েছে। তন্ময়কে দ্রুত গতিতে উঠতে দেখেই এক দৌড় লাগালো। এক দৌড়ে বেরিয়ে গেছে রুম থেকে। তন্ময় উপলব্ধি করলো তার শরীর গরম, মনে হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, দাউ দাউ করে চলছে। সে জানালা বন্ধ করে দিল, বারান্দার দরজা লাগালো, মূল দরজা লাগিয়ে এসি ছাড়লো। কি সাংঘাতিক পেকেছে এই মেয়ে। তন্ময়কে দম বন্ধ করে না মেরে শান্ত হবে না, ওকে শায়েস্তা না করলেই না। সেলফোনটা বাজছে। তন্ময় এগিয়ে হাতে নিতেই দেখে রিয়ানের কল। রিসিভ করে কানে ধরতেই রিয়ান বড় চমৎকৃত গলায় ডেকে ওঠে, দোস্ত,
ফোনটা তক্ষুনি কানের কাছ থেকে ছিটকে সরিয়ে আনে তন্ময়। রাগ সংবরণ করে গম্ভীর গলায় শুধায়। কি? রিয়ান ওপাশে চিৎকার করে বলে। মামা তো সেই খেপা, কথাবার্তা আগামো নাকি কাটমো? মাহিনের কণ্ঠ ভেসে এলো তখনই। কেটে দে, ওর বউয়ের রাগ আমাকেও উপর ঝেড়ে দেবে। গলাটা ঝটপট কেটে গেল। তন্ময় ছুঁড়ে মারল ফোনটা বিছানায়। সব ফাজিল তার গলায় ঝুলেছে। টি শার্ট খুলতে খুলতে সে ওয়াশরুমের দিক হাঁটা ধরল। তার এখন গোসল নেওয়াই উত্তম। মাথা ঠান্ডা হওয়া প্রয়োজন। ঘরের ভেতর ওরও মাস্ক পরে ঘুরছে। এই নিয়ে বাড়ির সকলের অভিযোগ। অভিযোগটি তন্ময়ের ঘরেতেও চলে এসেছে। এনেছে দীপ্ত। সে বিচিত্র ভঙ্গিতেই নাক মুখ কুঁচকে বলে। দীপ্তর কাছে যা মজার লাগছে তা তন্ময়ের কাছে মোটেও লাগছে না। এই মেয়ে তার মা নিশ্চয় ধুলোয় মিশিয়েই ছাড়বে। কেন মাস্ক পরে ঘুরতে হবে? ঘন্টা খানেক ঘরে থাক, ফোলা ভাবটা না হয় খানিক কমে যেত। অবশ্য তন্ময়েরও দোষ। কি দরকার ছিল কামড় দেবার? সে অশান্তভাবে উঠে দাঁড়ালো। দ্রুত পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। পেছনে দীপ্তও ছোট ছোট পায়ে তাকে অনুসরণ করছে। সিঁড়িপথ ধরতেই দেখলো অরুর পেছনে রুবি দৌড়চ্ছে মাস্ক খুলবে বলে। তন্ময়ের হার্ট ব্লক খায়। সে উচ্চ কণ্ঠে ধমকাবে, পূর্বেই যা ঘটার ঘটে গেছে। রবি মাস্ক খুলে অরুর মুখ নিবিড়ভাবে দেখছে। লিভিং রুমে তখন স্বয়ং তার পিতা শাহজাহান মোস্তফা বসে বড় বিনয়ী, উৎসুক এবং চিন্তিত গলায় জিজ্ঞেস করছে। কি হয়েছে মামুনি, কোনো সমস্যা? তন্ময়ের ইচ্ছে করছে উদাস গলায় বলতে। তোর মামুনিকে আমি শাহজাহান তন্ময় কামড়ে দিয়েছি, এখন আমার কি করবে করো। খাবার টেবিলে সবাই বসে। খাওয়া দাওয়ার পর্বটি বেশ আনন্দের সহিত চলছে বলে মনে হচ্ছে। দেওয়াল ঘড়িতে তখনও 2:12। বজ্রপাতের ধ্বনি ভেসে বেড়াচ্ছে। বৃষ্টি হবে শীঘ্রই। খাওয়া দাওয়ার ফাঁকফোকরে মিটিমিটি হাসছে সাবিহা, রুবি, আকাশ। ওদের এহেন রঙ্গ তামাশার সম্মুখে অরু লজ্জায় মাথা নুইয়ে রাখলেও তন্ময় বড় সাবলীল ভঙ্গিতেই আছে, যেন ওদের হাসাহাসি তাদের দুজনকে ঘিরে না, নিজের মতন খেতে ব্যস্ত। এমনকি আহামরি পাত্তা দিচ্ছে না নিজের পিতা মহাশয় শাহজাহান মোস্তফাকেও। মোস্তফা সাহেবের মুখমণ্ডলের অবস্থা বেশ একটা সুখকর নয়। গুরু গম্ভীর তার মুখশ্রীর হাবভাব। তেরচা ভাবে ছেলেকে পরখ করে নিচ্ছেন ক্ষণে ক্ষণে। তার তীক্ষ্ণ দৃষ্টির প্রভাবটুকু তন্ময় অনুভব করেও অবুঝের ভান ধরে আছে। সংকোচনীয় ব্যাপারটি ঘটে গেছে তো গেছে, এখন আর কি করার। নিজের বউকে চুমুটুকুর বদলে কামড় না হয় খেয়েছে, তাতে কি এমন হয়েছে? তার বউকে সে চুমু খাবে নাকি কামড়, তারও কি কৈফিয়ত দিতে হবে নাকি? এক ফাঁকে বাঁকা চোখেতে একবার অরুকেও দেখে নিয়েছে। অপদার্থটা মাথা নুইয়ে হাঁসফাঁস করছে। এত লজ্জায় যদি পাবে তাহলে নেমেছিল কেন নিচে? কে জোর করেছে ওকে? ড্যাং ড্যাং করে সেধে পড়ে লজ্জা মাথায় নিলে এখানে তার কি করার? ওর মাথার ভেতরে আসলে কিছুই নেই, গাধা একটা। খাওয়া শেষে তন্ময় যেতে নিয়েও আরেকটি বার ফিরে চায়। অরু এখনো বলদের মতন খাবার প্লেটে নিয়ে বসে আছে। 2 লোকমা কোনো রকমে হয়তোবা মুখে তুলেছিল, বাদবাকি খাবারগুলো মনোযোগ সহকারে আঙ্গুল দিয়ে বুনছে। আশ্চর্য, খেয়ে দিয়ে ঘরে যাবে তা না করে ঠোঁট কাটা মুখ নিয়ে আমোদে বসে থাকার মানে আছে? তন্ময় এক প্রকার বাধ্য হয়েই ধমকে ওঠে। এভাবে খাবার নিয়ে বসে আছিস কেন? খেয়ে দে, ওঠ। ওরও চমকে ওঠে। মুহূর্তেই চোখ তুলে চায়। দৃষ্টিতে দৃষ্টির মিলন ঘটে সেকেন্ডের। পর মুহূর্তেই মুখ বাঁকিয়ে সে নিজের খাবার বুনতে শুরু করে পূর্বের ন্যায়। অনাগ্রহী তন্ময়ের আদেশ শুনতে। তন্ময় আর এক মুহূর্ত দাঁড়ায় না। ত্বরান্বিত পদচারণে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। সুযোগ পেলেই দেখা যাবে তার ঘাড় ধরে বসেছে মোস্তফা সাহেব। তার সম্মুখীন না হওয়াই উত্তম। রুমে ফিরে আধ পড়া ফর্মটা পড়ার প্রস্তুতি নিচ্ছিল, তখনই নামলো ঝুম বৃষ্টি। তার ইজি চেয়ারটা বারান্দার ঠিক কাছেতেই। সুস্পষ্ট দেখা যাচ্ছে বৃষ্টির উদাসীনতা, বিশালতা। উদার হাওয়াতে বসে ভেসে ভেতরে প্রবেশ করছে বৃষ্টির জল।
বারান্দার ফ্লোর ভিজিয়ে দিয়েছে ইতিমধ্যেই। গ্রিলে ঝোলানো ছোট ছোট ফুলের টবগুলোতে থাকা কয়েক ধরনের ফুলেরা ভিজছে, দুলছে, হাসছে। তন্ময়ের মনে পড়ল অরুর সকালের কথাগুলো। ঘুরতে যেতে চেয়েছিল মেয়েটা, অনেকদিন ধরেই ওকে নিয়ে বেরোনো হচ্ছে না। অরুর ভার্সিটিতে গিয়ে একদিন ওকে পিক করা প্রয়োজন। বিষয়টা খুব পছন্দ করে ও, বিশেষ করে তন্ময় একান্তভাবে গিয়ে ওকে পিক করবে, এই বিষয়টা খুব এনজয় করে। তন্ময় বোঝে সবই। সেবার হঠাৎ করেই দুপুরের দিক সে অরুর ভার্সিটিতে পৌঁছেছিল। ক্লাস শেষ করে বেরিয়ে তাকে দেখতে পেতে কি খুশিই না হয়েছিল মেয়েটা। পাশে দাঁড়ানো বন্ধু বান্ধবগুলো কেউই যেন তখন আর ওর চোখের দৃষ্টিতে নেই। শুধুই তন্ময় বসবাস করছিল ওই মণি দুটোতে। সেই হাস্য উজ্জ্বল মুখটার কথা ভাবলে এখনো আনন্দে জোয়ার বয় তার হৃদয়ে। অথচ কাজের চাপে আজকাল সময় দিতে পারছে না ভেবেই তন্ময় দীর্ঘশ্বাস ফেলে। দেয়াল ঘড়িতে দৃষ্টি বুলিয়ে নেয় একটি বার। এখনো আসছে না যে, বৃষ্টি নেমেছে মিনিট 5 হলো বলে। ও কি দেখেনি? তন্ময় গুনে গুনে আরো মিনিট 5 অপেক্ষা করলো, তবুও অরুর দেখা পাওয়া গেল না। অবশেষে সে নিজেই উঠে দাঁড়ালো। নিশ্চয়ই অভিমান ধরে বসে আছে। অভিমান ছাড়া আর কী বা পারে করতে। ওয়ালেট, ফোন, গাড়ির চাবি হাতে নিয়ে বেরিয়ে পড়ল। অরুর রুমের দরজা খোলা, ভেতরে কেউই নেই। তন্ময় সিঁড়ি ভেঙে নিচতলায় নেমে আসে। ড্রয়িং রুমে বসে মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব এবং ওহি সাহেব সাপ লুডো খেলছেন 3 ভাই। চা খাচ্ছেন আর সাথে আলাপ ছুড়েছেন ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে। অরুকে কোথাও দেখা গেল না। তন্ময় ভ্রুদয় কুঁচকে দীপ্তকে ডাকলো গলা তুলে। দীপ্ত রান্নাঘর থেকে ছুটে এলো, মুখে তখনও ঠাসা মিটবল। জবেদা বেগম আজ মিটবল বানাচ্ছেন। তার হাতের সবই কম বেশি সুস্বাদু হয়। তার হাতে বানানো এই মিটবলও অসাধারণ হয়েছে খেতে। দীপ্তই সর্বপ্রথম খেয়ে টেস্ট করছিল রান্নাঘরের বেসিনের ওপর বসে। তন্ময় অরুর সম্পর্কে শুধাতেই দীপ্ত হাত উঠিয়ে ওপরে দেখায় সাবিহার রুমের দিকটায়। তন্ময় পুনরায় সিঁড়ি ধরে ওপরে উঠে আসে। সাবিহার রুমের কাছাকাছি গিয়েই তার পা জোড়া থেমে আসে। রবি দুষ্টুমির সুরে রঙ্গ করে বলছে, কি রে, চুপ আছিস কেন? বল বল, আমাদের খুলে বল, হয়েছে কি? আমরা যা ভাবছি তাই বুঝি? তন্ময় ভাইকে দেখে কিন্তু রোমান্টিক বলে মনেই হয় না। ভাই তোকে ধরে চড়িয়ে পড়াচ্ছে, এতটুকুতেই আমার চিন্তা ভাবনা সীমাবদ্ধ। এর থেকে বেশি ভাবা সম্ভবই হচ্ছে না। হাসাহাসির একটি ঝড় বইল রুবির বাক্যগুলো শেষ হতেই। সেখানে আকাশের কণ্ঠের হাসির ধ্বনিও মিশ্রিত। তন্ময়ের কপালের ভাঁজ দৃঢ় হলো। সে পদচারণ ফেলে এগুবে, তখনই অরুর অস্পষ্ট গলার স্বর শোনা গেল, বড্ড বিরক্তি মিশে তার বচনের ভঙ্গিতে। তোমরা কি কখনো পড়োনি ডু নট জাজ এ বুক বাই ইটস কভার? আমার তন্ময় ভাই কেমন তা আমি জানলেই হবে, তোমাদের তো জানার প্রয়োজন নেই। সাবিহা সহমত পোষণ করলো তৎক্ষণাৎ। সহমত, আমি ভাবির সঙ্গে একমত। এবারও হাসলো সকলে। অরুকে ভাবি ডাকাটা যেন অন্যতম হাস্যকর ব্যাপার স্যাপার। এই যে রুবি হাসতে হাসতেই বলে ফেলল, ভাবিটা আমাদের খুব ছোট হয়ে গেল। অরুর কণ্ঠ জুড়ে রাগের বহিঃপ্রকাশ। তোমরা ভীষণ খারাপ আর দুমুখ। তোমরা দুর্বলকে পিষে মারো আর শক্তিশালীকে ভয় করো। যাও না গিয়ে তন্ময় ভাইয়ের সামনে রং তামাশা করো, দেখি তোমাদের কত সাহস। আকাশ হেসে রসিকতার সুরে বলল, কি রে অরু, এখনো তন্ময় ভাই বলছিস? তোর কি আর ভাই হয়? কেন হবে না? তন্ময় এবারে দরজার সম্মুখে এসে দাঁড়ালো। দরজাটা শটানভাবে খোলাই ছিল। তাকে দেখে পিন পতন নীরবতা বইল সেকেন্ডের জন্যে। সাবিহা তড়িৎ পেছনে ঘুরে ইতিমধ্যেই টেবিল গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে। রবি মাথা নিচু করে বাথরুমে ঢুকে গিয়েছে। ধমক সে খেতে চায় না। আকাশ ফোন টিপছে বিছানায় বসে, মুখে তখনও তার দুষ্টু হাসি। ওর সবগুলো দুমুখদের কর্মকাণ্ড দেখে ভেংচি কাটে।
কত বড় দুমুখ সাপ সবগুলো। এখন তন্ময়ের সামনে কেন ওসব দুষ্টু কথাবার্তা বলতে পারে না? ভালো সাজবার মানে কি? তন্ময় সরু চোখে দেখছে অরুর ভোঁতা মুখটা। ও অসন্তুষ্ট ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ঠাই, যেন তন্ময় না ডাকলে এক পা নড়বে না। তন্ময় অসহায় কণ্ঠে ডাকে, দাঁড়িয়ে আছিস কেন? আয়। অরু এবারে মাথা তুলে চায়, মুখ বাঁকায়, তবে কথা শোনে। হন হনিয়ে বেরিয়ে আসে রুম থেকে। সিঁড়ি বেয়ে আগেই নেমে যাচ্ছে। আনোয়ার সাহেব মেয়ের তাড়াহুড়ো দেখেই গলা তুলে সাবধান করলেন। ওহি সাহেব শুধালেন, বাইরে বৃষ্টি মামুনি, কই যাচ্ছ তুমি? তিন ভাইয়ের প্রশ্নবোধক দৃষ্টি আপাতত অরুর পানে। তন্ময়ও পিছু পিছু নেমে এসেছে। অরুর হয়ে জবাব সেই দেয়। একটু বেরোচ্ছি ওকে নিয়ে। আনোয়ার সাহেবকে দারুণ খুশি দেখালো। তুই বুঝি বেরিয়ে পড়ো তাহলে, ঘুরে ফিরে বৃষ্টি বিলাস করে এসো, তবে বৃষ্টিতে ভিজো না যেন। মোস্তফা সাহেব মুখে কিছু বললেন না। শক্ত দৃঢ় চোখে শুধু ছেলের পানে চেয়ে পিতা পুত্রের দৃষ্টির মিলন ঘটল। একজনের সূক্ষ্ম দৃষ্টি আর অন্যজনের সাবলীল। এ যাত্রায় তন্ময় ডান ভ্রু তুলে নাচালো, যেন অবলিত প্রশ্নবোধক কি উচ্চারণ করছে সে। মোস্তফা সাহেব মুখ ফিরিয়ে নিলেন, থমথমে গলায় বললেন, তাড়াতাড়ি ফিরে এসো। তন্ময় হাসে, মুখে বলে, জি। আধারচ্ছন্ন ঝুম বৃষ্টি বাতাসের তোড়জোড়ে কঠিন প্রভাব বিস্তার করছে। সড়কপথে মানুষজন নেই, গাড়ি ঘোড়া হাতে গোনা কিছু বাইপাস করছে তাদের। গাড়ির স্পিড মাঝামাঝিতে। অরু জানালার কাঁচ অর্ধেক নামিয়েছে। অত্যন্ত ধারালো প্রখর বৃষ্টির সম্মুখে সম্পূর্ণ নামানো যাচ্ছে না। সুযোগ পেতেই বৃষ্টি পোটলা পুটলি বেঁধে তার কোলে বাসা বাঁধতে উদ্যত। তন্ময় আর চোখে তো টানায় ভোগা অরুকেই দেখছিল। এ যাত্রায় মুখ খুলল সে। কাঁচ নামাতেই হবে কেন? ভেতর থেকে কি দেখা যাচ্ছে না? অরুর কণ্ঠ জুড়ে আশ্চর্যতা। এক বিষয় হলো নাকি, বৃষ্টি ছুঁয়ে সরাসরি না দেখে কি উপভোগ করা যায়? না যাওয়ার তো কোনো কারণ দেখছি না। অরুর ক্ষোভযুক্ত নয়ন যুগল সূক্ষ্মভাবে তন্ময়কে পরখ করে নিচ্ছে। আপনি চাচ্ছেন আমি যেন রেগে বাসায় চলে যেতে চাই, তাহলে আর আমায় ঘুরতে নিতে হবে না, আপনি বেঁচে যাবেন। তন্ময়ের চোখ মুখ জুড়ে প্রাণোচ্ছল হাসি ফুটে ওঠে। পণ্ডিত কোথাকার। অরুর ঝগড়াটে কণ্ঠ আসমান ছড়ে বসে। আমি কি ভুল কিছু বলছি? তাহলে অস্বীকার করুন, বলুন মুখে। তন্ময় দৃষ্টি রাস্তাতেই রাখে, ঠোঁট ছুঁড়ে চওড়া হাসি। অস্বীকার করছি না, তুই বাসায় যেতে চাইলে বেঁচে যাব। অরু চমকালো, বিমূঢ় হলো দৃষ্টি। ছোটখাটো ছলছল অভিমানী চোখে চেয়েই রইল তন্ময়ের মুখপানে। ভোঁতা হয়ে থাকা আতুরে মুখটা দেখে নিজের হাতটা আর সামলে রাখতে পারল না তন্ময়। ডান হাতে স্টিয়ারিং সামলে বাম হাতটা বাড়িয়ে অরুর গাল দুটো চেপে ধরল। কি দিয়ে আসি বাসায়? আমি চাচুকে বিচার দিব। তন্ময় সামান্য ভয় পাবার ভান ধরে জানালো। ওহ, ভীষণ ভয় পেয়েছি। এখন তো বোধহয় তোকে নিয়ে ঘুরতেই হবে। অরুর ঠুনকো অভিমান এবং ভোঁতা মুখ দুটোর একটাও বেশিক্ষণ স্থায়িত্ব পেল না। বৃষ্টি যেন সব অভিমানগুলো মুছে দিল। ঠিক সড়ক পথটির মতন পরিষ্কার ঝকঝকে। মাগরিবের আজান পড়েছে, হাওয়ার বেগ কমেছে। ঝমঝমিয়ে নামা বৃষ্টি রূপান্তরিত হয়েছে রিমঝিম বৃষ্টির ধারাতে। এ যাত্রায় কাজটা পরিপূর্ণভাবে নামিয়েছে অরু। সহাস্য মুখে উপভোগ করছে মেঘলা রাতের লং ড্রাইভ। অদূরেই মেইন রোডে একছোড়া কপত কপতি দেখা গেল। বৃষ্টি মাথায় নিয়ে হাতে হাত রেখে হাঁটছে, হাসছে, দুলছে আর আলাপে মগ্ন। ওরও মুগ্ধ হলো। একো চিত্তে খানিকক্ষণ দেখলো। ড্রাইভিংয়ে ব্যস্ত তন্ময় কেউ ডেকে দেখালো। তন্ময় আর চোখে পড়বেই দেখেছে, তবুও ওরও দেখাতে চাইতেই সে কোঅপারেট করলো। বেশ আগ্রহী চোখে দেখে মন্তব্য করলো, অসময়ে বৃষ্টিতে ভেজা ভালো না। ওরও চটে গেল মুহূর্তেই, ভেঙচি কাটলো। আপনি ভিজবেন না ভালো কথা, এর জন্য কি অন্যরাও ভিজবে না? একই রসকসহীন কথা, কেই বা ভেবেচিন্তে ভিজে। তন্ময়ের সাবলীল জবাব, আমরা নই, বলুন আপনি। আমি তো ভিজতে চাই, আপনি দেন না ভিজতে। তন্ময় ডান ভ্রু তুলল। কি যেন বলেছিলি? লং ড্রাইভে নিলেই হবে, একদম বৃষ্টিতে ভিজতে চাইবো না। অরুর মুখাবয়ব ছুঁড়ে অমাবস্যা নামে আহত চোখে চায়, বিড়বিড় করে বলে,
আমি কি বলেছি ভিজবো? আমি শুধু ট্রুথগুলো বলছিলাম। বড্ড উপকার হয়েছে আমার। গাল ফোলালো, মাথা ঘুরিয়ে পুনরায় বাইরে নজর ফেলল। তবে অভিমানী স্থায়ী রইল না। এক পর্যায়ে হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁয়ে আবদার ছুড়ল। চা খাবো, বৃষ্টিতে চা খেতে দারুণ লাগে। এই আবদারটুকু তন্ময় মানল। সামনেই পেয়ে বসলো একটি টঙের দোকান, আধো খোলা। সেখানেই থামলো গাড়িটা। অরুকে ভেতরে বসতে বলে নিজেই গেল চা আনতে। ওয়ান টাইম কাপগুলোতে 2 কাপ চা নিয়ে ফিরল। গাড়িতে ঢুকতে ঢুকতে ভালো রকমের ভিজল। মাথার চুলগুলো মুখমণ্ডল আর্দ্র, পরনের টি শার্টের অনেকাংশ ভিজেছে। সিটে বসেই অরুর হাতে চায়ের কাপ দুটো ধরিয়ে দিয়েছে। বাম হাতে ওর গায়ের ওড়নার এক অংশ টেনে নিয়ে মাথা মুখ দেদারসে মুছে ফেলল। ওরু ফ্যালফ্যাল চোখে শুধু দেখল শুকনো ওড়নাটা মুহূর্তেই ভিজে গেল। ঘুরে ফিরে বাড়ি ফিরতে সেদিন রাতের 12টা বেজেছিল। সেদিন ছিল রোববার। তন্ময় অফিস থেকে বাড়ি ফিরেছে 8:55-তে, প্রায় 9টা ছুঁই ছুঁই। দোরগোড়া পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই আশ্চর্যান্বিত হয়। লিভিং রুমে বসে সবাই সিলেট ট্যুর সম্পর্কিত আলাপ আলোচনা করছে। সিলেট ট্যুর সম্পর্কে বাড়ির মানুষ জানল কিভাবে? প্রশ্নের উত্তর সে 2 মিনিটের মাথাতেই পেল। বাসায় তার বেয়ারা বন্ধু দলবল এসেছিল সন্ধ্যায়। তার পুরো পরিবারের এক একটি সদস্যকে রাজি করিয়ে তবেই বিদায় হয়েছে। পাষাণ হৃদয়ের মোস্তফা সাহেব অব্দি সমর্থন হতে বাধ্য হয়েছেন। হবে নাই বা কেন? তার বন্ধুরা এক একটা শয়তানের চাচাতো ভাই, দারুণ রকমের পণ্ডিত, তন্ময়কেই ছাড়ে না। প্রত্যেক সপ্তাহে 3 বেলা হাটে তুলে বিক্রি করে টাকা গোনে। সেখানে তার পরিবারকে কনভিন্স করানো ওদের হাতের ময়লা মাত্র। তবে তন্ময়ের জন্যে বিষয়টা চমৎকার লাভজনক হলো বটে। 2 দিন ধরেই বেশ চিন্তায় পড়েছিল ওরুকে সাথে নেবার বিষয়টা বাড়িতে কিভাবে বলবে। যেহেতু সে নিজেও চাচ্ছে অরুকে নিতে, এখন আর সেধে পড়ে বলাবলির ঝামেলা করতে হবে না। অরুকে চূড়ান্ত উৎফুল্ল দেখা গেল। আসমানের চাঁদটা যেন ওর আঁচলে এসে পড়েছে। খুশিতে মুক্তোর মতো চিকচিক করছে ওর মুখমণ্ডল। তন্ময়কে দেখতে পেতেই 2 লাফে সোফা ছেড়ে চলে এলো কাছাকাছি। গদগদ কণ্ঠে শুধাতেই থাকলো ট্যুর সম্পর্কে তথ্যসূত্র। কখন যাবে, কে কে যাবে, কি দিয়ে যাবে ইত্যাদি। তন্ময় সিঁড়ি বেয়ে উঠছে। ওর ব্রিফকেসটা উতলা হয়ে স্বেচ্ছায় নিচু হাতে নিয়েছে। পিছু পিছু সিঁড়ি বাইছে তন্ময়ের পদচারণের সঙ্গে চরণ মিলিয়ে। মুখ দিয়ে বেরুচ্ছে একের পর এক প্রশ্ন। তন্ময় প্রত্যুত্তর করছে না। তার সত্যি কারার্থে জবাব দিতে মন চাইছে না। ওর তোতা পাখির মতন পকর পকর করতে থাকা ওষ্ঠদয়ে চুমু খেয়ে মুখটা বন্ধ করে দিতে ইচ্ছে হচ্ছে। পরিবারের সম্মুখে তো তা আর সম্ভব না। বসবাস ঘরে উপস্থিত সকলের আকাঙ্ক্ষিত দৃষ্টি আপাতত তাদের ওপর। তন্ময় অনুভব করতে পারছে এই তো আর চোখে একটিবার তাকিয়েছেও। আনোয়ার সাহেব কেমন মিটি মিটি হাসছেন, কণ্ঠ খাদে নামিয়ে মাশাল্লাহ মাশাল্লাহ আওড়াচ্ছেন। মোস্তফা সাহেবের মুখমণ্ডলের অবস্থাও আজ অসন্তোষজনক নয়, যা বেশ সারপ্রাইজিং। সমিতা বেগম দোয়া দরুদ পড়ছেন নজর না লাগার। সেদিকে শেষবার চেয়ে কক্ষে ঢুকলো। অরুও সঙ্গে সঙ্গে ঢুকলো। টিভির আচ্ছন্ন ভেতরটা সে অপেক্ষাকৃত বাতি জ্বলে ওঠার, যা কিয়ৎক্ষণের ব্যবধানেও চলল না। আশ্চর্যান্বিত কণ্ঠ তুলে ডাকার সময়টুকুও পেল না। তন্ময়ের শক্তপোক্ত বাহুবন্ধনে আবদ্ধ হলো। তন্ময়ের রীতিমতো ক্রমান্বয়ে এগুনোতে তার পেট দিয়ে ঠেকলো বন্ধ হয়ে যাওয়া দরজায়। শীতল ওষ্ঠদয় ছুল তার গাল দুটো। পরপর আধ বোঝা নাকটা অরুর ছটফটে হাত জোড়াতে থাকা ব্রিফকেসে পড়ে গেল ফ্লোরে। ফাঁকা হাত দুটো মুহূর্তেই মুষ্টিবদ্ধ করে ধরেছে তন্ময়ের মেরুন রঙের শার্ট। তন্ময় শুধালো আধারে, যাবি সিলেট? অরুর জবাবটি যেন ঠোঁটের মাথাতে রাখা। সাথে সাথেই সে ত্বরান্বিত ভঙ্গিতে জানায়, আমি ভীষণভাবে যেতে চাই, অত্যাধিক যেতে চাই। তন্ময় শব্দহীন হাসল। অরুর মুখের ভীষণ কাছ থেকে পুনরায় শুধালো, কতটা? অরু যেন আধারে হিসেব নিকেশ করে ভাবল,
কিয়ৎক্ষণের মধ্যেই আচমকা শব্দ করে চুমু খেল তন্ময়ের শীতল ওষ্ঠ জোড়ায়। মুহূর্তেই তন্ময় ও সুযোগের সৎ ব্যবহার করে বসল। স্বেচ্ছায় আসা ঠোঁট দুটো আর ছাড়ল না তৎক্ষণাৎ। লম্বা এক শক্তপোক্ত চুমুতে মেতে উঠল। ওরটা বড্ড চঞ্চল, দুরন্তপনায় ফার্স্ট ক্লাস। ঘনিষ্ঠ হলেই ওর নড়ানড়ির শেষ থাকে না, বাহুতে চাপড়ে রাখতে হয়। একটু ছাড় দিলেই হাঁসফাঁস করে পালাই পালাই করে বেড়ায়। না চাইতেও ঠোঁট দুটো ছাড়ল সে। বাতি জ্বালালো। ওরও অন্যদিকে ফিরে দাঁড়ালো তৎক্ষণাৎ। তন্ময় এক পলক দেখেছে ওর লাল টকটকে ঠোঁট ছোড়া, গাল দুটোও রক্তিম। সে হাসিটুকু গিলে ফেলল। শার্ট খুলতে নিয়েই গম্ভীর কণ্ঠে বলল, তোকে নেয়ার ইচ্ছে নেই। ওরও নিজের ক্ষণিকের লাজ লজ্জা চুমুর ব্যাপারটা মুহূর্তেই ভুলে বসল। আহত চোখে ফিরে চাইল। তড়িৎ পদচারণে কাছাকাছি গিয়েই শুধালো, কেন কেন বললাম না আমি জ্বালাবো না? যেভাবে বলবেন সেভাবেই চলবো, সারাক্ষণ আপনার সাথে সাথেই থাকবো। যা বলবেন আমি তাই করব, তবুও নিয়ে চলেন প্লিজ প্লিজ প্লিজ। তন্ময় ভ্রু দুটো নাচালো। যা বলবো তাই করবি? অরুর চোখ দুটি পিটপিট করলো। হুম। তন্ময়ের চোখ মুখে এবার দুষ্টুমি খেলা করলো। ইউ শিওর? আচ্ছা। অরু ভ্যাবাচ্যাকা খেলো যেন। কিন্তু ওয়াশরুমে যেতে যেতে তন্ময় সতর্কৃত ভঙ্গিতে বলে গেল, মনে থাকে যেন। অরু কি খুশি হবে নাকি ভয় পাবে তন্ময় ভাই তাকে এমন সতর্ক করলো কেন? ভাবনায় বিভোর সে দরজার ওখানটায় পড়ে থাকা ব্রিফকেস তুলল। সেটি টেবিলের ওপর রেখে বারান্দার স্লাইডিংয়ে সরালো। সেটিকে টেবিলের ওপর রেখে বারান্দার স্লাইডিং ডোর সরালো। আজকের চাঁদটা দারুণ সুন্দর তো, ঠিক তার তন্ময় ভাইয়ের মতন। মঙ্গলবার রাতে বন্ধু বান্ধব সব কফি শপে একত্রিত হলো। ভার্সিটির দুই বন্ধুও এই ট্যুরে জয়েন হচ্ছে। এক্সাইটমেন্ট সবগুলোর হাই লেভেলে। আলোচনা হচ্ছে সিলেট ট্যুরের আসল ব্যাপার স্যাপার নিয়ে। বেশ কষাকষির পর ট্যুরের তারিখ ভেবেচিন্তে ফেলা হলো 14তে, ঠিক বৃহস্পতিবার। আজ থেকে 3 দিন পর। তবে কিসে করে যাবে? স্লিপিং বাস, গাড়ি নাকি প্লেন? সচরাচর ব্যবসায়িক কাজে প্লেনেই যাওয়া আসা হয় সকলের, তাই প্লেনের অপশন ক্যান্সেল। দ্বিতীয়টি স্লিপিং বাস, তবে মাহিনের কাছে সেসব ঝামেলাপূর্ণ মনে হলো। তার মতে মাইক্রো গাড়ি করে গেলে ভালো হবে, সকলে নিজেদের মতন আনন্দ আহ্লাদ করতে পারবে। শেষমেশ মাহিনের কথা মতো ডিসিশন নেওয়া হলো। তারা 14 তারিখ বৃহস্পতিবার দুপুর বেলাতে বেরোবে সিলেটের উদ্দেশ্যে। রুস্তমদের একটি বাগান বাড়ি আছে, ওখানেই উঠবে। অবশ্য সিলেট তন্ময় সহস্রবার গিয়েছে নানা বাড়ির উদ্দেশ্যে, তবে এবারেরটা ভিন্ন। এবার একান্তগতভাবে যাচ্ছে অরুকে নিয়ে। বন্ধু বান্ধব তো ছুতো মাত্র। 14 বৃহস্পতিবার। আজ দূর তর্মনীয় প্রদীপ্ত পরিষ্কার গগন। সহস্র নাম না জানা পাখি দলবল বেঁধে নীল সাদাটে গগনের বুক ছিঁড়ে উড়ে বেড়াচ্ছে, ঠিক যেন ক্যানভাসে রং তুলিতে আঁকা কোনো দৃশ্য, চমৎকৃতভাবে ভূষিত। সূর্যি মামা আজ খ্যাপা সার যেন, তার প্রলয়ঙ্কারী আগুন মুখ তপ্ততায় মগজ গলে যাবার পথে। ভ্যাপসা গরমে গতরের অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে জ্বালা পড়ার সংকেত। পক্ষান্তরে এই উত্তপ্ত দুপুর মেনে না যাই, তবুও বৃষ্টি বাদল মেনে নেওয়ার মতন অন্তঃকরণ আজ নেই। অন্যদিন হলে ভিন্ন ব্যাপার। তন্ময় এইভাবেও বর্ষণের দিনগুলো আহামরি পছন্দ করে না। এই ভাবনাটুকু নিতান্ত পক্ষে তার হৃদয়ের কোণেতে যত্নে রাখা সুপ্ত অনুভূতি। অবশ্যই অরুর সম্মুখে তা প্রকাশ করার মতো নয়। ও নিরাপদ শ্রোতা। দেখা যাবে কেঁদে বসে আছে। কেন বৃষ্টির মতন অসাধারণ জল তার পছন্দ নয়? এই প্রশ্নটুকুই বারংবার করে যাবে। যুক্তি দিয়ে আর যা হোক, অরুর সঙ্গে ইহজন্মে পারা সম্ভব নয়। অভিমান করে বসলে একান্ত তন্ময়ের অর্থনাশ। সে চায় না তার হাসি খুশি প্রাণোচ্ছল না হওয়া সংসারে আগুন লেগে বসুক। ইতিমধ্যেই বাম পকেটের আধুনিক যোগাযোগ ব্যবস্থাপূর্ণ যন্ত্রটি সহস্রবার কেঁদেছে। ক্রমান্বয়ে
আওয়াজ করেই চলেছে। 2 মিনিট চুপ করার নাম নিচ্ছে না। ডান হাত বাম পকেটে ঢুকিয়ে ফোনটা বের করলো তন্ময়। স্ক্রিনে ভেসেছে ইংরেজি অক্ষরে বড় করে লেখা মাহিনের নাম। 16টি মিসড কলের 12টি তার একার করা কার্যক্রম, বাকি 4টি সুহানি এবং রিয়ানের। দুজন গুনে গুনে দুটো করে কল করেছে। তন্ময় সর্বাগর্বিত মাহিন মজুমদারকে কল ব্যাক করলো। তন্ময় সর্ব আগ্রহবর্তী মাহিন মজুমদারকে কল ব্যাক করলো। অশান্ত উদ্গ্রীব ছেলেটার মাথায় কী সমস্যা জানা প্রয়োজন। মাহিন হয়তোবা ফোন হাতে ধরে বসেছিল। কল রিসিভ হলো তখন। ম্লান কণ্ঠখানা ব্যাকুল শোনালো। দোস্ত রে। এহেন বিষাদযুক্ত কণ্ঠ কর্ণে পৌঁছে তন্ময়কে বিভ্রান্ত করতে সক্ষম হলো না। হওয়ার কথাও নয়। চুৎসই কারণ নেই। সে নির্বিকার হয়ে কাবার্ড হাতাচ্ছে। মোট 6টা শার্ট নিয়েছে, 6 রঙের। টি শার্ট 4টে, 4 ধরনের। 6টা প্যান্ট ভিন্ন স্টাইলের। লাগেজ পরিপূর্ণভাবে গোছানো পরিপাটি ভঙ্গিতে। তারপরও সবকিছু শেষবার দেখে নেওয়া তার অভ্যেস। বল। অনুরাগ শূন্য প্রত্যুত্তর শুনে মাহিন বিরক্তিতে উচ্চারণ করে। প্রত্যাশা মোতাবেক বালের বটুকুও হলো না। পাশে ড্রাইভ করতে থাকা অতি ব্যস্ত রিয়ান শেখ তার দাঁত কেলিয়ে হাসছে। মাহিন এতে অসন্তুষ্ট হয় দ্বিগুণ। এবারে সত্যিকার অর্থের ম্লান গলায় আওড়ায়। অন দ্য ওয়ে। কক্ষের দুয়ারের সম্মুখে অরু এসে দাঁড়িয়েছে। নোট রঙের ফর্মাল প্যান্টের সাথে ফুল স্লিভসের কালারফুল ফতুয়া পরেছে। ডাবল প্যাচে গলায় কালারফুল প্রিন্টেড স্কার্ফ। চরণে ওর উচ্চতার চেয়ে দ্বিগুণ বড় হিলস। চুলগুলোতে ছুটি বেঁধেছে। হালকা পাতলা মেকআপ করেছে। জুতো জোড়া বাদ দিলে সবই তন্ময়ের পছন্দের। ফোনে এসে অনাগ্রহী গলায় বলে, ওকে।